আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের পরীক্ষা যেমনই হোক, এখনো অতটাও হয়তো আশাহত হও নাই। দেখো, আমাদের আজকের ভিডিওটা ডেডিকেটেড যারা সেকেন্ড টাইম নিয়ে চিন্তা করতেছো তাদের নিয়ে। এই ভিডিওটার থাম্বনেইল কিংবা এই যে লাইনটা, এটা দেখেই তুমি বুঝতে পারছো যে আমি এখানে একদম রিয়েলিস্টিক কথাবার্তা বলবো। তোমাকে ব্রেন ওয়াশ করবো না, তোমাকে সেকেন্ড টাইম দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবো না। দেখো, সেকেন্ড টাইম আসলে সবার জন্য না। দিস ইজ এ ট্রুথ, দিস ইজ এ হার্শ রিয়ালিটি, দিস ইজ এ লাইন যার পিছনে একটা বৃহৎ সাইকোলজি আছে। আমি বিগত 4-5 বছর যাবৎ পড়াচ্ছি এবং বিগত 2 বছর সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিছে এরকম ব্যাচ রান করতেছি। পার্সোনালি সেকেন্ড টাইম পরীক্ষা দিছে এরকম স্টুডেন্ট সংখ্যা আমার কাছে প্রাইভেট পড়ছে, নিজের পার্সোনাল ব্যাচে ফিজিক্যালি প্রাইভেট পড়ছে। গতবার আমার একটা সেকেন্ড টাইম ব্যাচ ছিল ডেডিকেটেড বাউন্স ব্যাক 1.0, এবং এইটা থেকে আমার বিশেষ কিছু অবজারভেশন আছে। বড় ভাই হিসেবে আমার মনে হয় যে তোমাদেরকে অনেক বিষয়ে সাবধান করা উচিত। দ্যাটস ওয়াই এই ভিডিওটা আমি বানাচ্ছি। পরেও কেন আমি হার্শ ট্রুথ অ্যান্ড রিয়ালিটি টাইপ ভিডিও বানাচ্ছি, যেখানে এই ভিডিওটা তোমাকে ডিমোটিভেটই করবে সেকেন্ড টাইম পরীক্ষা না দেওয়ার জন্য, বা হার্শ রিয়ালিটি তোমাকে জানিয়ে তোমাকে অ্যাওয়্যার করবে। তুমি বিভিন্ন প্ল্যাটফর্মের দিকে তাকায় দেখবা যে এখন তারা একদম তোমাকে ব্রেন ওয়াশ করতেছে কি টাইপের কথাবার্তা বইলে, সেকেন্ড টাইমের সফলতার গল্প শুনিয়ে। জেনুইনলি সেকেন্ড টাইমের দেখবা বিভিন্ন সেকেন্ড টাইম চান্স পাওয়ার গল্প অ্যান্ড পোস্ট তুমি বিভিন্ন প্ল্যাটফর্মে পাওয়া, এবং দেখবা যে বিভিন্ন প্ল্যাটফর্ম এইটা সেটা এটা সেটা এটা সেটা করতেছে, সবই সেকেন্ড টাইমারদের নিয়ে কাজ। মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা তাদের অডিয়েন্স, তোমরা আমারও অডিয়েন্স। দীর্ঘদিন যাবৎ তোমরা আমার ভিডিও দেখছো, তাদের ভিডিও দেখছো, সবার ভিডিও দেখছো। সো অডিয়েন্স ইজ এ পাওয়ার। অডিয়েন্স কি? অডিয়েন্স হচ্ছে সেলিং পাওয়ার। যখন তুমি তোমার কথা একটা বৃহৎ নাম্বার অফ অডিয়েন্স শুনে, তখন তাদের কাছে বা তার কাছে তুমি কোনো কিছু বিক্রি করতে পারো। দিস ইজ দ্য হার্শ রিয়ালিটি। এখন তারা তোমাকে একটা দিকে মোটিভেট করে, বা আমিও হয়তো তোমাকে একটা দিকে মোটিভেট করে কোনো কিছু সেল করার চেষ্টা করব। সেটা কি? সেটা হবে হচ্ছে কোর্সেস, সেটা হবে হচ্ছে অন্য কিছু, বুকস অ্যান্ড আদার থিংস। বাট দিস ইজ নট দ্য রিয়েল সিনারিও। সেকেন্ড টাইমের এই যে সিনারিওটা, এটা প্রতিবারই আসে একটা বৃহৎ নাম্বার অফ অডিয়েন্স চান্স পায় না। অডিয়েন্সের নাম্বার তুমি যদি ক্যালকুলেট করো, এটা 10 থেকে 12,000-এর উপরে। এবং এই 10 থেকে 12,000-এর একটা বড় নাম্বার যারা প্রাইভেট ইউনিভার্সিটি বা অন্যান্য যত অপশন আছে সে সমস্ত অপশনগুলোতে না যে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। বাট চান্স পাই কয়জন? তুমি যদি গল্পগুলোর দিকে একটু লক্ষ্য করো, খুবই রেয়ার গল্প, খুবই রেয়ার। সেকেন্ড টাইম চান্স পাওয়ার যে গল্পগুলো তোমাকে এখন খাওয়ানো হচ্ছে, তোমার সামনে বারবার ঘুরে ফিরে আসতেছে, এটা দেখবা সব মিলায়ে তুমি সবগুলা প্ল্যাটফর্ম অ্যানালাইসিস করে দেখবা 20 থেকে 50 জনের উপরে পাবা না। 8 থেকে 10,000 স্টুডেন্ট ব্যর্থ ছিল, তাদের ভিতরে অ্যাটলিস্ট 2 থেকে 3,000 স্টুডেন্ট সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিছে, বিভিন্ন প্ল্যাটফর্মের কোর্সে ভর্তি হয়েছে, চান্স পাইছে, সব মিলায় হয়তো 50 জন। ওয়াই? হোয়াট ইজ দ্য সাইকোলজি? কারণ কি? সেকেন্ড টাইমে চান্স পাওয়া কি কঠিন? পড়াশোনা কি অনেক বেশি কঠিন হয়ে যায়? না, পড়াশোনা ইজি হয়ে যায়, এক্সপিরিয়েন্স আরও বেশি গেদার হয়, সব মিলায় সুযোগ আরও বেশি আসে, কিন্তু জার্নিটা অনেক কঠিন। যেই জার্নিটা এত কঠিন যে এখান থেকে শেষ পর্যন্ত টিকে থাকে এবং চান্স পায়, এরকম মানুষ সংখ্যা অনেক কম। আমি জানি এই কথাগুলো তোমাকে কেউ বলবে না, বিকজ এটা বললে লস। আমি তোমাকে বলতেছি এটা, তুমি যদি আমার এই কথায় ডিমোটিভেটেড হও, তুমি তো আমার ব্যাচে ভর্তি হবে না, তাই না? তো আমার তো লস, তাই না? সব মিলে আমার লস। বাট আমার মনে হয় যে একজন বড় ভাই হিসেবে, একজন রিয়েলিস্টিক পার্সন হিসেবে, আমার ব্যাচে ভর্তির চেয়ে, আমার কিছু টাকা উপার্জনের চেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাকে অ্যাওয়্যার করা। তোমার লাইফে তুমি যাতে সঠিক ডিরেকশনটা খুঁজে পাও, সেই বিষয়ে তোমাকে প্রপার গাইডটা করা। বিকজ তোমরা আমাকে ওইভাবেই চিনো। সো এই জায়গাতে আমি তোমাকে একদম প্রপার ওই ইনফরমেশনগুলো দিতে চাই যেগুলা এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার কনসিডার করা দরকার। প্রথমে আসো, সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে কি কি বিষয় তোমার মাথায় রাখতে হবে। প্রথম পয়েন্টে আসবো। প্রথম পয়েন্ট হচ্ছে কাদের আগানো উচিত। এই পয়েন্টটা নিয়ে আগে কথা বলবো।
দেখো সেকেন্ড টাইম তুমি যদি প্রিপারেশন নিতে চাও, তাহলে তুমি যদি নিজের উপরে কনফিডেন্ট হও, এটাকে আমি বলছি হচ্ছে সেলফ কনফিডেন্স। সেলফ কনফিডেন্স, তুমি যদি নিজের উপরে কনফিডেন্ট হও যে না, তুমি আগামী 7 মাসের জার্নি শেষ করতে পারবা, আগামী 7 মাস তুমি চোখ কান বুঝে পরিশ্রম করতে পারবা, আগামী 7 মাস আশেপাশে যাই ঘটে যাক না কেন তোমাকে দমিয়ে ফেলা যাবে না, আগামী 7 মাস আসলেই তুমি নিজের ইমপ্রুভমেন্ট করবা, আগামী 7 মাস আসলেই তুমি সিলেবাসটা ভালো করে পড়বা, এই কনফিডেন্সটা তোমার যদি থাকে, সেলফ কনফিডেন্স, তাহলে তোমার আগানো উচিত, না হলে তোমার আগানো উচিত না। তুমি আবারও ব্যর্থ হবা, আবারও টাকা পয়সা নষ্ট হবে, এবং আবারও বিভিন্ন টাইপের প্রবলেম ফেস করবা। কি কি প্রবলেম ফেস করবা? নাম্বার 1, আমি যদি প্রবলেমগুলো তোমাকে একটু দেখাই। নাম্বার 1, প্রথমেই যেই প্রবলেমটা তুমি ফেস করবা সেটা হচ্ছে লো কনফিডেন্স। লো কনফিডেন্স, এই প্রবলেমটা কি টাইপের প্রবলেম, কেন আসে একটু অ্যানালাইসিস করো। ইতিমধ্যে তুমি ফার্স্ট টাইমে হিউজ নাম্বার অফ পরীক্ষা দিছো, 12 থেকে 15টা পরীক্ষা দিছো, ম্যাক্সিমাম জায়গাতেই তোমার সিট আসে নাই, ম্যাক্সিমাম জায়গাতেই পরীক্ষাতে কি ঘটছে, কিভাবে ঘটছে, ইচ অ্যান্ড এভরিথিং তোমার মাথার উপর দিয়ে গেছে। সো এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার নিজের উপরে ওই কনফিডেন্সটা নাই যে তুমি একজন গেইনার, তুমি গেইন করতে পারো, বা তোমার পারফরমেন্স হচ্ছে, তুমি পরীক্ষার হলে যা লিখে আসছো সেগুলো আসলে চান্স পাওয়ার জন্য এনাফ। এই টাইপের যে কনফিডেন্স সাইকেল, এই কনফিডেন্স সাইকেলের ভিতরে তুমি নাই, তুমি একদম আউট অফ দ্য সাইকেল আসো। সো সেই আউট অফ দ্য সাইকেল থেকে তোমার ভিতরে এখন লো কনফিডেন্স অনেক বেশি, বিকজ অফ ইউর ফেইলিওর, বিকজ অফ ইউর প্রিভিয়াস ফেইলিওর। সো এই যে লো কনফিডেন্স, এই লো কনফিডেন্সের কারণে আগামী সামনের জার্নিতে তুমি যতই পড়াশোনা করো না কেন, এই লো কনফিডেন্স তোমার বারবার কনসেন্ট্রেশন ব্রেক করবে, কনসেন্ট্রেশন ব্রেক করবে, কনসেন্ট্রেশন ব্রেক করবে। এবং ধরো তুমি একটা সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হয়ে বারবার পরীক্ষা দিচ্ছ, নিজেকে যাচাই করতেছো, বাট এই যে লো কনফিডেন্স, তোমার যদি সেলফ বিলিভ না থাকে, নিজের উপরে ভরসা না থাকে, নিজের অতীতের কোনো বড় অ্যাচিভমেন্ট না থাকে, তাহলে এই মোমেন্টে দাঁড়িয়ে তুমি যেহেতু অ্যাডমিশনে বারবার ফেল করছো, এই সেলফ কনফিডেন্স তোমাকে বারবার নিজের ভিতরে এই ধরনের একটা বিশ্বাস জাগিয়ে দিবে, বিশ্বাস জাগিয়ে যাবে যে তুমি ফাইনালি পরীক্ষায় যে ভালো করতে পারবে না। ওই বিশ্বাসটাই দেখবা ফাইনালি যে পরীক্ষাই তোমাকে খারাপই করাচ্ছে। ইটস এ সাইকেল, ইটস এ লুপ। সো তুমি লো কনফিডেন্সের কারণে এই মোমেন্টে দাঁড়িয়ে সামনের যে জার্নিটা আছে, সেকেন্ড টাইমের জার্নি, সেই জার্নিতে ফেল করতে পারো। তুমি নিজের কাছে প্রশ্ন করো তো, তুমি কি লো কনফিডেন্স কিনা, তোমার ভিতরে কনফিডেন্সের অভাব কিনা? বিগত যে জার্নিটা তুমি পার করে আসছো, সেই জার্নিতে তুমি তো পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম করছো, তারপরেও হয়নি। এরপরে তোমার কি সেলফ বিলিভ আছে? যদি না থাকে, যদি তুমি লো কনফিডেন্স ফিল করো, দেন সেকেন্ড টাইম আগায়ও না, সেকেন্ড টাইম আগায়ও না। লুক ফর বেটার অপশনস, অন্য কোনো অপশনস আছে কিনা সেটার দিকে তাকাও। বাট যদি তুমি এই লো কনফিডেন্স থেকে নিজের এই সেলফ বিলিভটা তৈরি করতে পারো, কি বলছি, সেলফ বিলিভ, এই সেলফ বিলিভটা তৈরি করতে পারো, লো কনফিডেন্স থেকে এই সেলফ বিলিভ তৈরি করতে পারো, দেন তোমার আগানো উচিত। যে না, হয়তো আমার প্রিভিয়াস অনেক ভুল হয়েছে, বাট এখন আমি যে মোমেন্টে আছি, এই মোমেন্ট থেকে দাঁড়ায় সামনের যে জার্নিটা আমার তৈরি হবে, এই জার্নিতে আমি সফল হবই হব, এটা আমি জানি। আমার মন বলছে, আমার ভিতর থেকে একটা গাট ফিলিংস আসতেছে, একটা ভিতরের থেকে একটা অভ্যন্তরীণ ফিলিংস আসতেছে, সেই ফিলিংস বলতেছে যে আমি পারবো। যদি এরকম ফিলিংস পাও, দেন আগাও, না হলে আগায়ও না। আরো অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো আমি তোমার সাথে শেয়ার করতে চাই। এর ভিতরে একটা পয়েন্ট দেখো, পরিবেশের চাপ, পরিবেশের চাপ বা পরিবেশের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। পরিবেশের প্রভাব বলতে কি বোঝাচ্ছি, চিন্তা করো যে তুমি যখন অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছিলা, তখন তোমার আশেপাশের যে পরিবেশগুলো আছে সব তোমার সম্পর্কে অ্যাওয়ার ছিল। তোমার পাড়া প্রতিবেশী যারা আছে বাড়ির, সবাই জানতো তুমি অ্যাডমিশন টেস্ট দিছো, তোমার ফ্রেন্ড সার্কেল জানতো তুমি অ্যাডমিশন টেস্ট দিছো, তোমার স্কুল কলেজ এই সার্কেলের মানুষজন, তোমার বিভিন্ন পরিচিত টিচাররা জানতো তুমি অ্যাডমিশন টেস্ট দিছো, অর্থাৎ তোমাকে যারা যারা চিনে সবাই জানতো তুমি অ্যাডমিশন টেস্ট দিছো। অ্যাডমিশন টেস্ট শেষ হয়ে গেছে, তোমার আশেপাশের এই সব মানুষ তোমার দিকে এখন প্রশ্ন ছুড়বে, এই তোমার চান্স হইছে, এই তোমার চান্স হইছে, এই তোমার চান্স হইছে, এই তোমার কি অবস্থা।
তোমার চান্স হয়নি এবং ব্যর্থতার কারণ তুমি ব্যাখ্যা করতে 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 একটা এক্সটার্নাল প্রেশার ফিল করবা, অলরেডি তুমি করতেছো, একটা বৃহৎ এক্সটার্নাল প্রেশার ফিল করবা। এবং এই যে এক্সটার্নাল প্রেশার তুমি ফিল করবা, এই এক্সটার্নাল প্রেশার তোমার পড়াশোনায় যে প্রপার ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেশন তোমাকে একদম পিষে ফেলবে। ফোকাস এবং কনসেন্ট্রেশন দুইটাই তুমি হারাই ফেলবা, দেখবা কোনোটাই তোমার ঠিক নাই, ফোকাসও ঠিক নাই, কনসেন্ট্রেশনও ঠিক নাই। তুমি সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হইছো, তুমি আমার ব্যাচে ভর্তি হইতে পারো, অন্য যে কোনো ব্যাচে ভর্তি হইতে পারো, ব্যাচে ভর্তি হইছো, বাট তুমি ক্লাস করতেছো না, ক্লাস হচ্ছে না, প্রতিদিনের পড়া প্রতিদিন পড়তেছো না, এক্সাম দিচ্ছ না, আবারও সেম লুপ। বিকজ কি? পরিবেশের প্রভাব। ইন্টারনালি তুমি অনেক বেশি ডিস্ট্রয়েড আছো এক্সটার্নাল পরিবেশের প্রভাবে। সো এক্সটার্নাল পরিবেশের প্রভাব এইটাকে হ্যান্ডেল করার অ্যাবিলিটি তোমার আছে, সাপোর্ট সিস্টেম তোমার আছে, তোমার ফ্যামিলি কোই লেভেলে সাপোর্টিভ, নিজের কাছে প্রশ্ন করো। যদি তুমি আসলেই এই পরিবেশের প্রভাবকে হ্যান্ডেল করতে পারো, তাহলে তোমার সেকেন্ড টাইম দেওয়া উচিত, নতুবা সেকেন্ড টাইম বাদে অন্য অপশন চিন্তা করো। প্লিজ বোঝার চেষ্টা করো, আমার এই পয়েন্টটা বোঝার চেষ্টা করো। দিস ইজ হার্শ রিয়ালিটি। সেকেন্ড টাইম বাদে অন্য অপশন চিন্তা করো যদি তুমি এই পরিবেশের প্রভাব হ্যান্ডেল করতে ব্যর্থ হও। পরের পয়েন্টে আসো। পরের পয়েন্ট হচ্ছে সম্পর্কগুলা। কেন বলছি সম্পর্কগুলা? চিন্তা করো, তোমার আব্বুর সাথে আম্মুর সাথে যেই সম্পর্ক, সেই সম্পর্ক কি এখন ঠিক আছে? প্রশ্ন করো, তুমি এখনো অ্যাডমিশনে সফল হও নাই, দেখবা সম্পর্কগুলো পরিবর্তন হয়ে গেছে। আব্বা আম্মু হয়তো তোমার উপরে আর আগের মতো বিলিভ করেন। আব্বা আম্মু যদি অনেক বেশি ভালো হয় এবং বাস্তব ভিত্তিক একজন পরিপূর্ণ জ্ঞান সম্পন্ন মানুষ হয়, তাহলে হয়তো তোমাকে সাপোর্ট দিবে। বাট 90% কেসে আমি এটাই দেখছি যে আব্বা আম্মু তোমার উপর বিলিভ এখন আর আগের মতো করতেছে না, টাকা পয়সা দিচ্ছে না, বা এখন ওই টাইপের কথাবার্তা যখনই আসে তখন তাদের চোখে মুখে যে বিরক্তি, এটা তোমাকে ভেতর থেকে ভেঙে ফেলে, এটা তোমাকে ডিস্ট্রয় করে দেয়। সো সম্পর্কগুলো আগের মতো নাই। তোমার বড় ভাই, ভাবি বা অন্য যে কেউ যারা তোমার গার্জিয়ান লেভেলের মানুষ, তাদের সাথে তোমার যে সম্পর্কগুলো ছিল, এই সম্পর্কগুলো এখন আর ঠিক নাই। এই সম্পর্কগুলোতে পরিবর্তন আসছে, এই সম্পর্কগুলোতে তোমার উপরে বিশ্বাস কমে গেছে, এই সম্পর্কগুলোতে এখন মিউচুয়াল যেই কমিউনিকেশন, সেটা কমে গেছে। এবং ভালো করে খেয়াল করে দেখো, এই সম্পর্কগুলোর ভিতরে তোমার পার্সোনাল লেভেলের রিলেশনশিপও আছে। কোন একজন মানুষের সাথে তোমার একটা বিলিভ বা ট্রাস্টের জায়গা ছিল, সেই জায়গা এখন আর নাই। হয়তো তোমার সেই পার্টনার বা কেউ একজন, সে এখন ভালো পজিশনে আছে, তুমি আর ভালো পজিশনে যাওয়ার অবস্থানে নাই, বা সেই মানুষটা তোমার উপরে ওই বিশ্বাস আর রাখতে পারছে না যে তুমি জীবনে ভালো কিছু করবা। সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই সম্পর্কগুলো যখন নষ্ট হয়, আমরা ইন্টারনালি ডিস্ট্রয়েড হয়ে যাই, আমরা ভেতর থেকে ভেঙে পড়ি। অ্যান্ড যেই মোমেন্টে তুমি ভেতর থেকে ভেঙে যাচ্ছ, এই মোমেন্টে তুমি নিজেকে গড়ার জন্য তোমাকে ওই লেভেলের স্ট্রং একজন মানুষ হতে হবে, স্ট্রং ফিমেল, স্ট্রং মেল, ভিতর থেকে স্ট্রং একজন মানুষ হতে হবে যে নিজের ভিতরের যেই যুদ্ধ, সেটাকে হ্যান্ডেল করতে পারে। এত সহজ না, কিন্তু মোটেও সহজ না। সো সম্পর্কগুলো যখন এই অবস্থায় আছে, তুমি যদি এই অবস্থায় নিজের ইন্টারনাল মানুষ ডিস্ট্রয়েড হয়ে গেছে, সেই জায়গা থেকে ব্যাক করতে পারো এবং নিজেকে সামলিয়ে পড়াশোনায় ফোকাস করতে পারো, পড়াশোনায় কনসেন্ট্রেশন করতে পারো, বলতে পারো যে না, আই উইল বাউন্স ব্যাক, দেন তুমি সেকেন্ড টাইম দাও, নতুবা অন্য কোনো অপশন দেখো। প্লিজ আমার এই কথাটা বোঝার চেষ্টা করো। সেকেন্ড টাইম জার্নি খুবই ভয়ঙ্কর একটা জার্নি। আরও 1 থেকে 1.5 বছর তোমার নষ্ট হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না। আগামী 7 মাস তুমি বলতেছো তুমি সেকেন্ড টাইম জার্নির জন্য প্রিপারেশন নিছো, বাট তুমি তোমার 100% দাও নাই, কাজ করো নাই। 7 মাস পার হয়ে যাবে, জীবন থেকে আরো 7 মাস চলে যাবে। ফার্স্ট টাইমও ব্যর্থ হইলা, সেকেন্ড টাইমও ব্যর্থ হলা। এই ব্যর্থতা তোমাকে সামনের জার্নিতে সব কিছুতেই ব্যর্থ হইতে প্রভাবিত করবে। সো নিজেকে প্রশ্ন করো যে তুমি এগুলো আগে সামলাইতে পারবা কিনা। পরের পয়েন্টে আসো, সম্পর্কের পরে আসো হচ্ছে টাকা। তুমি ভালো করে খেয়াল করো, এই মোমেন্টে দাঁড়িয়ে তুমি অলরেডি যেই অ্যামাউন্টের টাকা নষ্ট করে ফেলছো, নষ্ট না, তোমার নিজের উপরেই লাগছে টাকাগুলা, তোমার নিজের ব্যক্তিগত ডেভেলপমেন্টেই লাগছে। তুমি যে ব্যর্থতাগুলো ফেস করছো, এই ব্যর্থতা হয়তো তুমি জীবনে বাউন্স ব্যাক করতে পারলে, লাইফে অনেক ভালো কিছু করতে পারলে। এই ব্যর্থতাগুলো তোমার জীবনের কাহিনী হিসেবে থাকবে, এই অভিজ্ঞতাগুলো তুমি বলতে পারবে এগুলার মাধ্যমেই আমি তৈরি হয়েছি। বাট এখন এই মোমেন্টে দাঁড়িয়ে ওই ব্যর্থতাগুলা এক একটা ব্যর্থতাই,
এবং ওই ব্যর্থতার পিছনে যেই পরিমাণ ফাইন্যান্স গেছে তোমার বাবা মায়ের বা অন্য কারোর, সেই টাকাগুলো অলরেডি নষ্ট হয়ে গেছে। সো তোমার কাছে মনে হবে যে এতদিন যাবত যা করলাম পুরো টাকাটাই তো নষ্ট করলাম। তোমার উপর যেহেতু মানুষ ভরসা করা বন্ধ করে দিছে, তোমাকে এখন টাকা দিতেও তারা আর ভরসা পাচ্ছে না, ফলে তোমার ফাইন্যান্স সাপ্লাই বন্ধ হয়ে গেছে। তুমিও আর চাইতে পারতেছো না টাকা। তুমি একটা কোর্স কিনবা, মিল্টন ভাইয়ের কোর্সই কিনবা, তুমি বারবার চিন্তা করতেছো ভাইয়ের কোর্স ফিজ এত বেশি, কিনবো কিভাবে, চাইবো কিভাবে, কাকে বলি, কিভাবে বলি, আমি হয়তো আরেকবার পারতাম, বাট এটা আমার কাছে অ্যাফোর্ড করা সম্ভব না। অনেক সমস্যা। ফাইন্যান্স এখন তোমার এই জার্নিতে সবচেয়ে বড় সমস্যা হবে। ইভেন তুমি একটা উপজেলা, জেলা বা একটা বিভাগীয় শহরে যে কোচিং করবা বা সেখানে থেকে পড়াশোনা করবা, দেখবা বাড়িতে টাকা চেয়ে নিতে পারতেছো না, তোমার নিজেরটা নিজেকে হয়তো বের করা লাগছে। ফার্স্ট টাইমে যেই অ্যাডভান্টেজটা ছিল ফাইন্যান্সের, ওটা সেকেন্ড টাইমে যা থাকবে না। বিলিভ মি, এই ফাইন্যান্স সাপ্লাই থাকবে না। দেখো, তুমি নিজেই লো ফিল করবা টাকা নিতে গিয়ে। সো এই জায়গাতে টাকা একটা অনেক বড় ফ্যাক্ট। পরের পয়েন্টে আসো, হঠাৎ করে হাল ছেড়ে দেয়া। তুমি হয়তো সেকেন্ড টাইম জার্নি শুরু করছো, বুঝতে পারছো? তুমি হয়তো জার্নি শুরু করছো যে আচ্ছা আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিব। তো তুমি এই জায়গায় দাঁড়ায় একদম শুরুতেই কোর্সে ভর্তি হইলা, এটা করলা সেটা করলা, চিন্তা করলা তুমি সেকেন্ড টাইম দিবা, আবারও টাকা খরচ করা শুরু করলা। আমি একদম জেনুইনলি আমি তোমাকে বলছি, আমার বিগত এত বছরের জার্নিতে আমি দেখছি যে ঠিক এই জায়গায় যে তার অ্যাডমিশন টেস্ট, গুচ্ছ পরীক্ষা দিবে বা কৃষি দিবে বা রাজশাহী দিবে বা হচ্ছে তোমার জেইউ দিবে, মাঝখানে এত দূর যাইতে 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 ঠাস করে হাল ছেড়ে দিছে। এই জার্নিটা সে যায়ই নাই। এর মাঝখানে যত ইনভেস্ট করছে সব অকারণ। সো তুমি কি কনফিডেন্ট যে তুমি এই অ্যাডমিশন পর্যন্ত সার্ভাইভ করবা? যদি না করো তাহলে মাঝখানে হাল ছেড়ে দেওয়ার জন্য এখন শুরু করো না প্লিজ। বরঞ্চ এই টাকাটা, এই এনার্জিটা তুমি নিশ্চিত কোনো কিছুতে ইনভেস্ট করো, তোমার নিজের উপর ইনভেস্ট করো, যেটা আসলেই কাজে দিবে। মাঝখানে হাল ছেড়ে দেওয়ার জন্য তুমি ইনভেস্ট করো না। মাঝখানে হাল ছেড়ে দেয় হিউজ নাম্বার অফ 99% মানুষজন মাঝখানে হাল ছেড়ে দেয়। সেকেন্ড টাইম ব্যাচগুলাতে ক্লাস নিতে যে দেখা যায় ভর্তি হয় 500, 600, 1000, ক্লাস করে 10 জন, 15 জন, 20 জন। কেন? মাঝখানে হাল ছেড়ে দেয়, থাকে না এই জার্নিতে, তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। সো প্লিজ প্লিজ, মাঝখানে যদি হাল ছেড়ে দেওয়ার মানসিকতা থাকে, তুমি যদি কনফিডেন্ট না হও তুমি এইটা সার্ভাইভ করতে পারবা, তাহলে তুমি সেকেন্ড টাইম জার্নিতে এসো না। তোমার এনার্জি, তোমার মানি, তোমার টাকা, তোমার পুরা ফোকাস তুমি অন্য কিছুতে ইনভেস্ট করো। তোমার প্রশ্ন আসবে ভাইয়া অন্য কিছুতে আর কিসে ইনভেস্ট করা যায়? আপনি বারবার বলতেছেন অন্য কিছু করো, অন্য কিছু করো। উই ডোন্ট হ্যাভ এনি অপশন ভাইয়া, উই হ্যাভ এ লটস অফ অপশন। উই হ্যাভ ডেফিনেটলি উই হ্যাভ। তুমি যদি জাস্ট অ্যানালাইসিস করো তোমার হাতে কি কি অপশন আছে, কি কি অপশন আছে। ফার্স্ট অফ অল আমি বলবো নো ইয়োরসেলফ। প্রথমেই নো ইয়োরসেলফ। তোমার হাতে যত অপশন আছে সেটা যদি তোমাকে খুঁজে বের করতে হয়, তাহলে আগে তোমার নিজেকে জানতে হবে। নিজেকে জানতে হবে। নিজেকে জানা বলতে কি বুঝাচ্ছি? নো ইয়োরসেলফ বলতে বুঝাচ্ছি যে তোমার পার্সোনালিটি টাইপ অ্যানালাইসিস করো। তোমার পার্সোনালিটি টাইপ অ্যানালাইসিস করো। তুমি কি ইন্ট্রোভার্ট নাকি তুমি এক্সট্রোভার্ট, অ্যানালাইসিস করো। এক্সট্রোভার্ট মানে বুঝো, এক্সট্রোভার্ট মানে হচ্ছে যারা আমার মতো অনেক বেশি কথা বলতে পছন্দ করে, মানুষের সাথে মিশতে পছন্দ করে, বাইরের পরিবেশে যে মিশতে পছন্দ করে, যারা কোনো কিছু উপস্থাপন করতে পছন্দ করে, যারা অনেক মানুষ হ্যান্ডেল করতে পছন্দ করে, অনেক মানুষের সামনে যে কিছু করতে পছন্দ করে, দিস ইজ কল্ড এক্সট্রোভার্ট। ইন্ট্রোভার্ট মিন্স যারা মানুষের সামনে যে পছন্দ করে না, যারা একা একা পছন্দ করে, নিজের ঘরে বসে কোন একটা ডেস্কে বসে মানুষের সাথে কমিউনিকেশন ছাড়াই কোনো কিছু করতে পছন্দ করে। তুমি যদি এক্সট্রোভার্ট হও তাহলে তুমি সফট স্কিল বেস কোনো কিছুতে ঢুকো। তুমি যদি ইন্ট্রোভার্ট হও তাহলে তুমি হার্ড স্কিল বেস কোনো কিছুতে ঢুকো। হার্ড স্কিল মানে কি? হার্ড স্কিল মানে হচ্ছে টেকনিক্যাল স্কিল। হোয়াট ইজ টেকনিক্যাল স্কিল? তোমার টাইপিং স্কিল আছে, তুমি টাইপ করতে পারো, তুমি স্লাইড বানাইতে পারো, পাওয়ার পয়েন্টে তোমার দক্ষতা আছে, দিস ইজ হার্ড স্কিল। তুমি ফটোশপ পারো, একটা ডিজাইনের কাজ পারো, হার্ড স্কিল। তুমি ভিডিও এডিটিং পারো, হার্ড স্কিল। তুমি কোডিং পারো, দিস ইজ অলসো এ হার্ড স্কিল। যেই স্কিলটা তুমি কাজে লাগায় তুমি ফাইন্যান্স ডেভেলপ করতে পারবা। এরকম তোমার নিজেকে জানো, জানার পর তোমার পার্সোনালিটি টাইপ জেনে একটা ফিল্ডে ঢুকে ওই ফিল্ডে স্কিল বেস কোনো কিছু শিখো। কোথা থেকে শিখবা? হিউজ পরিমাণ রিসোর্স আছে, সামনে আলোচনা করব। যদি তুমি এক্সট্রোভার্ট টাইপ পার্সোনালিটি হও তাহলে তোমার লাগবে একটা হার্ড স্কিল, বাকি লাগবে সফট স্কিল। লাইক আমি একজন এক্সট্রোভার্ট টাইপের পার্সোনালিটি। আমি
এইচএসসি পর্যন্ত খুব ভালো করে লেখাপড়া করছি, সো আমার ভিতরে কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথের নলেজ আছে। দিস ইজ মাই ওই টাইপের হার্ড স্কিল, যে হার্ড স্কিলটাকে আমি এখন আমার কমিউনিকেশন, প্রেজেন্টেশন, অন্যান্য অনেক সফট স্কিল আস্তে আস্তে ডেভেলপ করে কাজে লাগায় কিন্তু ফাইন্যান্স ডেভেলপ করছি, ইনকাম করা শুরু করছি। বুঝতে পারছো? সো দেখো, একজন এক্সট্রোভার্ট পার্সোনালিটি হিসেবে আমি সফট স্কিল অ্যান্ড হার্ড স্কিল দুইটার কম্বাইন করে আমি একটা এক্সপোনেনশিয়াল ইনকামের দিকে আসছি। দিস ইজ মাই পার্সোনালিটি। সো তোমাকে এই পয়েন্টে এসে জানতে হবে, নো ইউর সেলফ, হোয়াট ইজ ইউর পার্সোনালিটি, তুমি কি টাইপের জিনিসপত্র পারবা। তো এইটার জন্য তুমি একদম টানা রিসার্চ করো, নিজেকে নিয়ে টানা রিসার্চ করো। আমি এখানে তোমাকে বলবো যে আগামী 1 মাস দরকার হইলে পার্সোনাল ডেভেলপমেন্ট রিলেটেড বই পড়ো। থিঙ্ক অ্যান্ড গ্রো রিস আছে, দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং আছে, অ্যান্ড লটস অফ পার্সোনাল ডেভেলপমেন্ট রিলেটেড বই আছে, পার্সোনাল ডেভেলপমেন্ট রিলেটেড বুক লিস্ট। তুমি যদি চ্যাট জিপিটির সাথে যে কথা বলে সাজেস্ট নাও তাহলেও পাবা। তুমি তোমার কারেন্ট সিচুয়েশন চ্যাট জিপিটির সাথে কথা বলে তার থেকে সাজেশন নাও যে তুমি এখন কি করতে পারো, কি কি শিখতে পারো, তুমি কি করতে চাচ্ছ, দেখবা সে তোমাকে একটা ভালো সাজেশন দিবে। সেটা অনুযায়ী সামনে আগাতে হবে, তোমাকে অ্যানালাইসিস করে করে আগাতে হবে। চলো পরবর্তী পয়েন্টে আসি। দেখো কি কি অপশন হাতে আছে। আমার কাছে মনে হয় তুমি যদি একটা স্কিল বেস কোনো কিছুতে যাও, যে কোনো স্কিল বেস, সেই স্কিল বেস কোনো কিছু শিখে তুমি কিন্তু ফ্রিল্যান্সিং এ যাইতে পারো। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস যেগুলো আছে সেগুলোতে ফ্রিল্যান্সিং করতে পারো। এর জন্য ডেফিনেটলি ফ্রিল্যান্সিং এর জন্য ইউ নিড এ ল্যাপটপ অর কম্পিউটার, যেটা তোমাকে আগে ব্যবস্থা করতে হবে। পাশাপাশি তুমি প্রাইভেট ইউনিভার্সিটি কনসিডার করতে পারো। এবার বলবা ভাইয়া আপনি আমি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাই নাই, প্রাইভেট ইউনিভার্সিটি কনসিডার কেন করতে বললেন, ন্যাশনাল ইউনিভার্সিটি কনসিডার কেন করতে বললেন? দেখো, তুমি যদি ভিতর থেকে কনফিডেন্ট ফিল না করো যে তুমি পাবলিক ইউনিভার্সিটি আসলেই পুল অফ করতে পারবা, তাহলে পাবলিক ইউনিভার্সিটি শুড নট বি ইয়োর অনলি অপশন। তোমার ফ্যামিলির যদি ফাইন্যান্স থাকে, গো ফর প্রাইভেট ইউনিভার্সিটিস। তোমার ফ্যামিলির যদি ফাইন্যান্স থাকে, টাকা থাকে, যদি না থাকে তাহলে গো ফর ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হও, ওই উপজেলা শহর বা জেলা শহরে যাও, সেখানে যে থাকো, এরপর টিউশন করায় কিছু টাকা ডেভেলপ করো, এরপর একটা ল্যাপটপ কিনো। এরপরে এই যে তোমার আছে ইউটিউব ইউনিভার্সিটিতে ওই যে নিজেকে তুমি অ্যানালাইসিস করছো না ভাইয়া, নিজেকে অ্যানালাইসিস করে তোমার যত স্কিলের প্রতি নজর আসছে যে এগুলো আমি শিখতে পারবো, ইউটিউবে বসে বসে একা একা শিখো। তুমি জানো আমার ইউটিউবের ম্যাক্সিমাম থাম্বনেল আমি ডিজাইন করি, আমার ক্লাসের সব স্লাইড আমি বানাই, আমার ভিডিও এডিটগুলো আমি পারি। কোথা থেকে শিখছি? ইউটিউব থেকে। শেখার মানসিকতা থাকলে তুমি অল্প করে প্রত্যেকটা জিনিস তুমি শিখে ফেলবা, তুমি শিখবা, আস্তে আস্তে শিখবা। সো এই জায়গাতে তোমাকে শিখতে হবে। ইউটিউবকে ব্যবহার করে, ইউটিউব ইউনিভার্সিটিকে ব্যবহার করে তোমাকে লটস অফ জিনিসপত্র আস্তে আস্তে শিখতে হবে। শিখবা কোথায়, কি করার পাশাপাশি? প্রাইভেট ইউনিভার্সিটি বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ার পাশাপাশি। সো এই জায়গাগুলোতে পড়ার পাশাপাশি তুমি যদি স্কিল বেস কোনো কিছুতে যাও, তুমি ফ্রিল্যান্সিং করো বা কিছু শিখে সেইটাকে কনভার্ট করার ট্রাই করো, লোকাল মার্কেটে, ইন্টারন্যাশনাল মার্কেটে, বিভিন্ন মার্কেটে ট্রাই করো, দেখবা যে তুমি আস্তে আস্তে টাকা ইনকাম করতে শিখে যাচ্ছ। আর যেই পয়েন্ট থেকে তুমি টাকা ইনকাম করতে শিখে যাচ্ছ, তোমার ম্যাচুরিটি ইমপ্রুভ করতেছে, তোমার ফ্যামিলি তোমার উপর ভরসা করা শুরু করছে, ইচ অ্যান্ড এভরিথিং আস্তে আস্তে দেখবা চেঞ্জ হয়ে যাবে। সো এগুলো এক একটা অপশন, যে অপশনগুলোতে তোমার যাওয়া উচিত, এক্সপ্লোর করা উচিত, যদি তুমি সেকেন্ড টাইম পুল অফ করতে না পারো। পরে আসো, যদি সেকেন্ড টাইম পুল অফ করতে না পারো, তাহলে আমি বুঝলাম এই অপশনগুলোতে তুমি যাইতে পারছো। এখন হোয়াট ইফ তুমি সেকেন্ড টাইম পুল অফ করতে পারবা বলে কনফিডেন্ট ফিল করতেছো, সেই জায়গাতেও আমি বলবো যে তুমি যদি সেকেন্ড টাইম পুল করতে পারবা এই বিষয়ে কনফিডেন্ট হও, শুধুমাত্র সেকেন্ড টাইম প্রিপারেশনের উপরে ডিপেন্ডেন্ট হইও না। সেকেন্ড টাইম প্রিপারেশনের উপর শুধুমাত্র ডিপেন্ডেন্ট না হয়ে তুমি পাশাপাশি ধরো তুমি দুইটা জিনিসে ফোকাস করবা। একটা হচ্ছে যে আগামী 7 মাস তুমি স্কিল বেস কোনো কিছু শিখবা, পাশাপাশি সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা। সো ব্যাপারটা কেমন? ধরো এখন তুমি প্রতিদিন 8 থেকে 12 ঘন্টা বা 8 থেকে 10 ঘন্টা নিজের সাথে সময় দাও,
তুমি তখনও 8 থেকে 10 ঘন্টা নিজের সাথে সময় দিবা। ব্যাপারটা এরকম 2 থেকে 3 ঘন্টা তুমি কাজ করবা প্রতিদিন স্কিল বেস কোনো কিছু নিয়ে, আর 4 থেকে 5 ঘন্টা তুমি প্রতিদিন সেকেন্ড টাইমের জন্য পড়াশোনা করবা। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যা যা তুমি পড়বা এগুলা তুমি 4 থেকে 5 ঘন্টা পড়বা, আর 2 থেকে 3 ঘন্টা স্কিল বেস কোনো কিছুতে দিবা। তাহলে কি হবে, স্কিল বেস যে জিনিসটা আছে এটা তোমার ব্যাকআপে পরিণত হবে। স্কিল বেস জিনিসপত্রগুলো যখন তোমার ব্যাকআপে পরিণত হবে তখন তুমি আস্তে 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 ভিতর থেকে কনফিডেন্ট ফিল করা শুরু করবা যে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিয়ে আমি যদি ভালো কোথাও চান্সও না পাই, আমি যে জিনিসপত্রগুলো শিখতেছি এগুলো কাজে লাগায় আমি আমার লাইফে অনেক ভালো জায়গায় যেতে পারবো, ভালো জায়গায় যেতে পারবো। বিলিভ মি, আমার ইউনিভার্সিটিতে আমি চান্স পাইছি, ইউনিভার্সিটি আমার একটা প্ল্যাটফর্ম দিছে। বাকি আমার নিজের যে স্কিলগুলো আমি শিখছি ওই স্কিলগুলোর কারণেই কিন্তু আমি আজকে এই পর্যায়ে পর্যন্ত আসতে পারছি। আমি ফাইন্যান্স ডেভেলপ করতে পারছি, আমি ইনকাম করতে পারছি, ইচ অ্যান্ড এভরিথিং আমার হচ্ছে স্কিল বেস। সো তুমি আগামী জার্নিতে সেকেন্ড টাইম যদি দাও তাহলে সেই সেকেন্ড টাইমের প্রতিদিন 4-5 ঘন্টা সেকেন্ড টাইমের জন্য পড়াশোনা করার পাশাপাশি তোমাকে স্কিল বেস কোনো একটা জিনিসে অল্প অল্প করে টাইম দিতে হবে। তাহলে এটা তোমার ব্যাকআপ হিসেবে একটা ইন্টারনাল কনফিডেন্স দিবে এবং তুমি শেষ পর্যন্ত লেগে থাকতে পারবা। এবার আসো, যদি তুমি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করো সেখানে তোমার কি কি ভুল হতে পারে, কি কি ভুল হতে পারে সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। ধরো সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য তুমি এখন নাম্বার 1 কি করবা, কোচিং সিলেকশন করবা। কোচিং সিলেকশন করবা, এখানেও তোমার ভুল হয়। তুমি কি করবা, নামকরা কোচিং এর দিকে ছুটছো না ফার্স্ট টাইমে, আবারও নামকরা কোচিং এর দিকে ছুটবা। তুমি অনেক অনেক ফিচার্স এর দিকে ছুটবা যে ভাইয়া এইটা দিচ্ছে, এটা দিচ্ছে, এটা দিচ্ছে, এটা দিচ্ছে, এটা দিচ্ছে, ফিচার্স এত 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 আমার ফিচার্স লাগবে। ভাই ফিচার্স দিয়ে তুমি ছিড়বা, ফিচার্স দিয়ে তোমার চান্স হইছে? ফিচার্স দিয়ে তোমার চান্স হয় নাই। দুইটা জিনিস দেখো, দুইটা জিনিস। নাম্বার 1, পড়ানো তুমি বুঝো কিনা, যার ক্লাসে ভর্তি হচ্ছ তার পড়ানো বুঝো কিনা, বুঝো কিনা। 2 নাম্বার, তার পড়ানোর অভিজ্ঞতা, তার অভিজ্ঞতা কতটুকু। দুইটা জিনিস। যদি তার অভিজ্ঞতা থাকে তাহলে সে তোমাকে টু দা পয়েন্টে পড়াইতে পারবে যেটুকু তোমার দরকার। বিলিভ মি, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট যে এই মানুষটা যদি অভিজ্ঞ না হয় তাহলে তোমার যা যা দরকার সেই বিষয়ে সে প্রপার গাইড করতে পারবে না। তো তার অভিজ্ঞতা দরকার। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তার পড়ানো তুমি বুঝো কিনা। সাপোজ ধরো মিল্টন ভাইয়ার অভিজ্ঞতা আছে, মিল্টন ভাইয়া দীর্ঘদিন যাবত পড়াচ্ছে, টু দা পয়েন্টে যা যা তোমার লাগবে সব গুছাই দিতে পারে, বাট তুমি আমার পড়ানোটা বুঝো না, আই উইল রেকমেন্ড তুমি কখনোই আমার ব্যাচে ভর্তি হও না। সে আমার ব্যাচে আমি তোমাকে 15টা ফিচার্স যদি দিই, 15টা ফেসিলিটিস যদি দিই, তুমি আমার ব্যাচে ভর্তি হইও না। সো এই জায়গাতে তুমি মেজর কোচিং এর দিকে না যেয়ে তুমি চিন্তা করবা যে যেই কোচিংগুলো তোমাকে প্রপারলি পড়া বুঝাইতে পারে এবং পড়া গুছিয়ে দেয়, এই দুইটা পয়েন্টে ফোকাস করে তুমি কোচিং সিলেকশন করবা। নাম্বার 1। নাম্বার 2, তোমার পড়ার স্টাইল, রিডিং স্টাইল, রিডিং স্টাইল। এখন থেকেই তুমি নিয়মিত যে 5-6 ঘন্টা পড়াশোনা করবা, এই 5-6 ঘন্টা লিখে 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 প্র্যাকটিস করে করে প্রত্যেকটা জিনিসপত্র নিজের ভিতরে ঢোকানোর চেষ্টা করবা। পারফরমেন্স সেন্ট্রিক পড়াশোনা করতে হবে। এই যে রিডিং স্টাইলে তোমার কি হইতে হবে, পারফরমেন্স সেন্ট্রিক। মানে আমি যা পড়তেছি সেটা আমি নিজের ভিতরে এমন ভাবে ঢুকাচ্ছি পরীক্ষার হলে আমি যেন পারফর্ম করে আসতে পারি। দিস ইজ দ্য পয়েন্ট, দিস ইজ ইম্পর্টেন্ট। পারফরমেন্স সেন্ট্রিক, পারফরমেন্স সেন্ট্রিক পড়াশোনা না করলে লাভ নাই। পারফরমেন্স সেন্ট্রিক, ফুললি পারফরমেন্স সেন্ট্রিক। আরো অনেক কথাবার্তা আছে কিভাবে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশনের এই জার্নিটাতে ইচ অ্যান্ড এভরিথিং কারেক্ট করবা। এর জন্য আমরা যে সেকেন্ড টাইম ব্যাচটা নামাবো সেই ব্যাচের শুরুতেই গাইডলাইন সেশন নিব। আগে কিভাবে পড়তে হবে সেই জিনিসপত্রগুলো বুঝাই দিব। সোর্স সিলেকশন, কি কি সোর্স পড়বা, কতটুকু পড়বা, একদম শেষ পর্যন্ত কিভাবে লেগে থাকবা, ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে কথাবার্তা আগে হবে, গাইডলাইন সেশন আগে হবে। এবং এই গাইডলাইন সেশনগুলো খুবই ইফেক্টিভ। সেকেন্ড টাইমে মনোবল ধরে রাখার জন্য সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে গাইডলাইন সেশন। সো গাইডলাইন সেশনগুলো আগে হবে। আমার ব্যাচগুলো সম্পর্কে যদি তোমাকে বলি, আমি বলতেছি না তুমি আমার ব্যাচে ভর্তি হও, আগে তুমি নিজে ঠিক করো যে তুমি সেকেন্ড টাইম দিবা কিনা, তারপরে আমার ব্যাচে। তোমাকে আমি 1000টা জিনিস দিলেও তুমি চান্স পাবা না যদি না তুমি আমার পড়ানো বুঝো, প্রথম পয়েন্ট, যদি না তুমি আমার পড়ানো বুঝো। আর 2 নাম্বার পয়েন্ট, যে তুমি নিজে যদি পারফর্ম না করে আসতে পারো। সো ওই দুইটা পয়েন্টের দিকে ফোকাস করো, দুইটা পয়েন্টের দিকে ফোকাস করো যে আমার পড়ানোর অভিজ্ঞতা ইনশাল্লাহ এটা তো আছেই,
এবং তুমি আমার পড়ানো বুঝো কিনা।